বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রথমেই তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, পরিবার পরিজন নিয়ে সবাই সুস্থ আছো। শীতকালীন ছুটির পরে আমাদের আবার অনলাইন ক্লাস অর্থনীতি বিভাগ সরকারি বিএম কলেজ 1 তারিখ থেকে শুরু হয়েছে। তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তোমরা বাড়িতে বসে হলেও ক্লাসগুলো করার চেষ্টা করেছো। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সহকারী অধ্যাপক অর্থনীতি, সরকারি বিএম কলেজ বরিশাল। আজকের বিষয় অর্থনৈতিক চিন্তাধারা, বিষয় কোর্স 24-22-13, অধ্যায় 3। এর আগে আমি 4টি ক্লাস নিয়েছি। আশা করি ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হয়েছো। আর তোমরা যদি উপকৃত হও তাহলেই অর্থনীতি বিভাগ তথাপি আমি উপকৃত হব, কারণ তোমাদের জন্যই আজকে আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। আজকে 3য় অধ্যায়ের পড়াবো ভূমিবাদ কি, ভূমিবাদী মতবাদ উদ্ভবের কারণ ও বৈশিষ্ট্য সমূহ। ভূমিবাদীকে ইংরেজিতে ফিজিওক্র্যাটস বলে। ফিজিওক্র্যাট শব্দটি ফিজিওক্রাসি থেকে উৎপত্তি। ফিজিওক্রাসির অর্থ হল প্রাকৃতিক শাসন। ভূমিবাদীরা প্রকৃতির সার্বভৌমত্ব বর্ণনা প্রসঙ্গে কৃষির উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন কৃষি যাবতীয় সম্পদের উৎস। তারা কৃষির উপর এতই জোর দিয়েছেন বলে তাদেরকে ভূমিবাদী বা ফিজিওক্র্যাট বলা হয়। ফ্রান্সে যারা বাণিজ্যবাদের বিরোধী ছিলেন তারা নিজেদেরকে ফিজিওক্র্যাট বলে দাবি করেন। এদের মধ্যে 2 জন উল্লেখযোগ্য ব্যক্তি হলেন ফ্রাঁসোয়া কুইজনে এবং জ্যাক্স টুর্গো। 18 শতকের মধ্যভাগে অর্থনৈতিক চিন্তাধারার যে পদ্ধতি ফরাসি দেশে গড়ে ওঠে তা ভূমিবাদ নামে পরিচিত। এখন আমরা জানি ভূমি হলো প্রকৃতির দান, এবং ফিজিওক্র্যাটরাও বলেছেন যে কৃষি ভূমি থেকে উৎপন্ন ফসলই যাবতীয় সম্পদের উৎস। এটা আমরাও কিন্তু জানি। কৃষি বলতে শুধু ধান চাষ সেটা না, যত প্রকার মনে কর ধান, তুলা, পাট, বিভিন্ন প্রকার সবজি, সবকিছুই আসলে কৃষির মধ্যে। এখন ভূমিবাদীরা বলেছে প্রকৃতি প্রদত্ত সম্পদের আর হচ্ছে সার্বভৌমত্ব, অর্থাৎ কৃষি থেকে যা আসবে তাই সমস্ত সম্পদের উৎস। এবং তারা আবার কি ছিলেন? বাণিজ্যবাদের বিরোধী। আমরা 3য়-4র্থ ক্লাসে যে বাণিজ্যবাদ পড়েছি তার বিরোধী ছিলেন তারা। এই জন্য তাদেরকে ফিজিওক্র্যাট বলা হয়। আমরা এই 2 জন যে ব্যক্তি আছেন ফ্রাঁসোয়া কুইজনে এন্ড জ্যাক্স টুর্গো, আমরা এদের মতবাদ পড়ব। এবং আমরা যেটা বলতে পারি এক কথায় 18 শতকের মধ্যভাগে অর্থনৈতিক চিন্তাধারার ক্ষেত্রে ফরাসি দেশে যে মতবাদ গড়ে ওঠে তাকেই সাধারণত ভূমিবাদ বলা হয়। ভূমিবাদী মতবাদের উদ্ভবের কারণ ফরাসিদের বিলাসিতাপূর্ণ জীবনযাপন এবং যুদ্ধ। তোমরা যদি বিভিন্ন ইতিহাস পড়ে দেখো, আসলে আমরা অর্থনৈতিক চিন্তাধারার ইতিহাস পড়িতেছি। অর্থনৈতিক চিন্তাধারা কিভাবে আসলো, কোথা থেকে আসলো, এটাও কিন্তু অর্থনীতির ইতিহাস। এখন আমরা যদি এখানে দেখি ফরাসিদের বিলাসিতাপূর্ণ জীবনযাপন এবং যুদ্ধ। অষ্টাদশ শতাব্দীতে ফরাসি দেশে রাজতন্ত্র ছিল। রাজা এবং তার পরিবারবর্গের বিলাসিতা অতিরিক্ত ব্যয়ের দরুন রাজকোষ শূন্য হয়ে গিয়েছিল। তোমরা এখনো দেখো বিভিন্ন দেশে, যেসব দেশে রাজতন্ত্র আছে, অনেক সময় মানুষ এই রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়, তাদের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে। রাজবংশের লোকজন, আমরা যদি ইতিহাস দেখি দেখা যাবে যে একটা রাজবংশ 100 বছর বা 200 বছর স্থায়িত্ব হয়, তারপরে কিন্তু ধীরে ধীরে সেই রাজবংশটি বিলীন হয়ে যায়। কেন হয়? বিলাসিতার কারণে। সাধারণ জনগণের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। সাধারণ জনগণের যেহেতু রাজকোষ খালি, সুতরাং এখন আমরা যদি চিন্তা করি বাংলাদেশ ব্যাংকের কোনো রিজার্ভই নেই, তখন কিন্তু ধরা হবে বাংলাদেশ দরিদ্র হয়ে গেছে। এখন আমরা 42,000
কোটি টাকা রিজার্ভ আছে। রাজা অতিরিক্ত ব্যয় মেটানোর লক্ষ্যে কৃষকদের উপর কর আরোপ করেন। একদিকে হচ্ছে কৃষকরা হচ্ছে সোজা কথা, জনগণের আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ, তার মধ্যে রাজা আবার কি করছে, কর আরোপ করছে। সে বেশিরভাগ যেহেতু কৃষক ছিল, সে করের ভারটা পড়ছে গিয়ে কৃষকের উপর। এই কর বা সমাজের দরিদ্র শ্রেণীর উপর চাপানো হয়। কর আদায়ের জন্য সাধারণ লোকের উপর অত্যাচার পর্যন্ত করা হয় থাকে, কারণ রাজার যে পাইক পেয়াদা ছিল তারা বিভিন্নভাবে কর আদায়ের জন্য অত্যাচার করে। তোমরা যদি দেখো যে এক সময় জমিদার শ্রেণী ছিল, রাজার পরে ভূমিদাস অথবা জমিদার, এই যে অবস্থাটা, এই প্রথা কিন্তু চলতেই ছিল। পাশাপাশি ফ্রান্স অন্যান্য দেশের সাথে ক্রমাগত যুদ্ধে লিপ্ত থাকে এবং বিভিন্ন দেশের সাথে যুদ্ধ বিগ্রহতে তারা লিপ্ত হতে শুরু করলো। এভাবে বিলাসিতা ও যুদ্ধ ফরাসি রাজতন্ত্রকে দেউলিয়া করে দেয়, কারণ যুদ্ধের সময় অতিরিক্ত খরচ হবে, আর বিলাস জীবনযাপন করতে যদি কোনো আয় না থাকে এবং যদি বিলাসী জীবনযাপন করে সেখানেও অর্থ খরচ হয়। এর ফলে রাজতন্ত্র দেউলিয়া মানে কি, তাদের রাজকোষ শূন্য। এই অবস্থায় একটি নতুন মতবাদ পটভূমি সৃষ্টির পটভূমি হয়, যা ভূমিবাদ নামে পরবর্তীকালে পরিচিত হয়। অতিরিক্ত কর। বাণিজ্যতন্ত্রের যুগে কৃষির বিনিময়ে ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়, কারণ আমরা আগেই জেনেছি আসলে কৃষি হচ্ছে সমস্ত শক্তির সম্পদের উৎস, এবং কৃষির বিনিময়ে ব্যবসা বাণিজ্য, কৃষি যখন এক্সচেঞ্জ শুরু হলো সেই সাম্যবাদের পূর্বে যে, এবং রাজা তারা অতিরিক্ত ব্যয় বিলাসের জন্য কৃষিক্ষেত্রে অতিরিক্ত কর আরোপ করেন। আমরা এটা দেখেছি যে তার অতিরিক্ত ব্যয় বিলাসের জন্য অতিরিক্ত কর আরোপ করেন কোথায়, কৃষিক্ষেত্রে। কিন্তু যেসব কৃষি জমির মালিক ধর্মযাজক রাজকীয় পরিবারবর্গের মালিকানায় ছিল, তার উপর কোনো কর আরোপ করা হয়নি। এখন যদি আমরা চিন্তা করি যে মানুষকে ভাগ করে ফেলা হলো কিভাবে, যারা ধর্মযাজক জমির মালিক ছিলেন এবং রাজকীয় পরিবারবর্গের, অর্থাৎ ওই রাজার পরিবারের কোনো আত্মীয় স্বজনের মালিকানায় ছিল, তার উপর কোনো কর আরোপ করা হয়নি। কর আরোপ করা হয়েছে কাদের উপর, তাহলে সাধারণ কৃষকদের উপর, যারা একেবারেই সাধারণ দিন আনতে, যাদের পান্তাপুরের অবস্থা। এর ফলে তাদের উদ্বৃত্ত অত্যন্ত কমে যায়। যদিও কিছু কিছু কৃষক ভালো অবস্থান ছিল, তাদের কিছু উদ্বৃত্ত ছিল, কিন্তু অতিরিক্ত কর আরোপের ফলে তার উদ্বৃত্ত অত্যন্ত কমে যায়। ওই সময় টেলি নামে ভূমির উপর প্রত্যক্ষ কর, দক্ষিণ ফ্রান্সের বাড়িঘর ভূমির উপর যে কর বসানো হয় তার নাম দেওয়া হয়েছিল টেলি। সরাসরি কর, বাংলাদেশে যেমন এখন আমরা ইনকাম ট্যাক্স দিই ওইভাবে স্বৈরাচারী আরোপ করা হয়, কারণ আরোপ করা হয় বাড়িঘরের উপরও সে সময় সরাসরি ট্যাক্স আরোপ করা হয়, যেহেতু রাজার অর্থের দরকার। এর থেকে ধর্মযাজক ও নোবেলদের আবার এখানেও কি করা হয়, এখানেও ধর্মযাজক যারা আছে এবং রাজকীয় পরিবারবর্গ যারা আছে, যে জমিদার শ্রেণী, তাদেরকে বাদ দেওয়া হয়। অযৌক্তিক মাত্রায় এই কর বা সাধারণ কৃষক ও শিল্পীদের বহন করতে হয়। এছাড়াও লবণ কর, যা গ্যাবেলে নামে পরিচিত, তার ভারও সাধারণ, এবং লবণের উপর একটা কর বসানো হয়। চিন্তা করা যায় যে রাজা তার বিলাসী জীবনযাপনের জন্য, তোমরা যদি বিভিন্ন সময় ট্যাক্স, আমাদের দেশে যখন বাজেট দেওয়া হয় তখন কিন্তু দেখবা যে সরকার কোথায় কোথায় ট্যাক্স ইম্পোজ করা যায়, সেই অর্থ জায়গাগুলো কিন্তু খুঁজে। ফ্রান্সের ওই সময় যদিও আর্থিক অবস্থা খারাপ ছিল, তারপরও রাজা সে বিলাসী জীবনযাপন করবে, তার অনেক টাকার দরকার, সুতরাং সে কোথায় কোথায় ট্যাক্স ইম্পোজ করা যায় সেটা কিন্তু খুঁজেছে। গ্যাবেলে নামক লবণের উপর কর আরোপ করা হয়। এসব কর ছাড়াও সাধারণ কৃষকদের রাস্তাঘাট, ব্রিজ ব্যবহার এবং অপরাপর কারণে বিভিন্ন ধরনের কর বহন করতে হতো। রাস্তার উপর ট্যাক্স, এখন সাধারণত উন্নত দেশ, এখন হয়তোবা আমরা বিভিন্নভাবে ব্রিজের উপর যে টোল প্লাজা, টোল আমরা দিয়ে থাকি, এইসব ট্যাক্স ওই সময় যেহেতু জনগণের অবস্থা খারাপ ছিল, সুতরাং সব জায়গায় যদি ট্যাক্স ইম্পোজ করে তাহলে জনগণের মধ্যে একটা ভিন্ন মতাবলম্বী গ্রো করবে, এটাই স্বাভাবিক। এরূপ করভার ও কৃষকদের দুর্গতির কারণে তৎকালীন ফ্রান্সে একটি নতুন অর্থনৈতিক মতবাদ জন্মদানের পরিবেশ সৃষ্টি করে। এখন সবকিছু মিলে দেখা গেল রাজার বিরুদ্ধে যেহেতু একটা আন্দোলন দরকার, সেই আন্দোলনটা করছে কারা, ভূমিবাদীরা, এবং এই কুইজনে এবং টুর্গোর নেতৃত্বেই আসলে এই ভূমিবাদের জন্ম হয় ফ্রান্স। পরিবেশের প্রভাব। তৎকালীন ফ্রান্সে কোনো ভৌগোলিক বিভাজন বা প্রাচীর ছিল না। ওই সময় ক্ষুদ্র
কৃষকদের বেশিরভাগের আয় খুব কম ছিল এবং কোনো ভৌগোলিক বিভাজন না যে এই এলাকায় এরকম কোনো বিভাজন ছিল না। এবং ক্ষুদ্র কৃষক সাধারণত আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশের দিকেও তাকাই, সেই আদিকাল থেকে আসলে সাধারণ যে কৃষক তারা সবসময় কি থাকে, তাদের আয় কম থাকে, তারা দরিদ্রে নিবদ্ধিত থাকে। কারণ হচ্ছে আসলে তো কৃষকের জমি নাই, জমি হচ্ছে জমিদারের। আমরা সেই দাসপ্রথায় যে জমিদার শ্রেণী দেখেছি, সেই জমিদার সম্পূরক আয় অর্জনের লক্ষ্যে তাদের অনেকেই গ্রামীণ শিল্প অতিরিক্ত সময় শ্রমিক হিসেবে কাজ করত। ওই সময় হালকা হালকা শিল্প ছিল এবং তারা কৃষিতে কাজ করার পরে অতিরিক্ত সময় গ্রামীণ শিল্পে শ্রমিক হিসেবে কাজ করত। ধর্মযাজক নোবেলদের অধীনে ছিল দেশের 40% বেশি জমি। যেহেতু ধর্মযাজকের একটা প্রভাব ছিল, তাদের অধীনে ছিল দেশের, এবং রাজার আত্মীয় স্বজন অথবা পরিবারবর্গের সদস্যদের মধ্যে ছিল 40%-এর বেশি জমি, কিন্তু তারা জমিতে সরাসরি উৎপাদন কাজে নিয়োজিত হতো না। এটা আমরা সবাই জানি, জমিদার যে থাকে তার জমিতে সে নিজে কাজ করে না। তোমরাও হয়তোবা গ্রামে গঞ্জে বিভিন্ন সময় আগেও দেখেছো, এখনো যাদের বিঘার পর বিঘা জমি আছে তারা কিন্তু জমিতে কাজ করে না, তারা অন্যকে বর্গা দেয় অথবা শ্রমিক নিয়োগ দিয়ে তাদের জমি চাষাবাদ করায়। তারা জমি বর্গা দিত বা ভাড়ায় জমি চাষাবাদের জন্য লিজে দিয়ে দিত। এভাবে তৎকালীন সময় ফ্রান্সে কৃষি উৎপন্ন ব্যবস্থা খুবই শোচনীয় অবস্থায় ছিল। মূলধন ও উদ্যোগের অভাবে ক্ষুদ্র কৃষকদের পক্ষে কার্যকরভাবে কৃষি উৎপাদনে নিয়োজিত থাকা সম্ভব ছিল না। এক হচ্ছে মূলধন, আর হচ্ছে উদ্যোগ। এই উদ্যোগের অভাবে কৃষকদের পক্ষে কার্যকরভাবে কৃষি উৎপাদন নিয়োজিত থাকা সম্ভব ছিল না। এই অবস্থায় কৃষি সম্পর্কিত নতুন নীতি নির্ধারণের প্রয়োজন তীব্রভাবে দেখা দেয়, যা ভূমিবাদী চিন্তা উদ্ভাবকে কাজ করে। এখন যদি নতুন মূলধন কিভাবে, কৃষকদের নতুন উদ্যোগে কিভাবে কৃষিকাজ করা হবে, এর জন্য নতুন একটা নীতির প্রয়োজন হয়। এই নীতির প্রয়োজনের কারণেই আসলে ভূমিবাদী চিন্তাধারা উদ্ভবের পক্ষে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কাজ করে। আমরা যদি এখানে দেখি যে পরিবেশ, আসলে পরিবেশটা ছিল কি, বর্তমান যে সমাজ ব্যবস্থা প্রচলিত ছিল তার ভেঙে নতুন একটি পরিবেশ সৃষ্টি করে, তা থেকে আসলে ভূমিবাদের উৎপত্তি হয়। বাণিজ্যতন্ত্রী ধারণার বিরুদ্ধে প্রতিক্রিয়া। তৎকালীন ফ্রান্সের শোচনীয় অবস্থার পাশাপাশি বাণিজ্যতন্ত্রী ধারণা ইংল্যান্ডে অগ্রহণযোগ্য হয় এবং ফ্রান্সের অবস্থা খারাপ, তারপরও ইংল্যান্ডেও কি যে মার্কেন্টালিজম বা বাণিজ্যতন্ত্র অগ্রহণযোগ্য হয়। ইতিপূর্বে ক্যান্টিলন অপর কিছু লেখক বাণিজ্যতন্ত্রীদের অনুকূল বাণিজ্য, সোনার উপর আমদানি অসারতা সম্পর্কে যুক্তি প্রদর্শন করে শিল্প ব্যবসা বাণিজ্যের উপর বেশি গুরুত্ব আরোপ করেন। কিছু কিছু লেখক ছিলেন যারা আবার অনুকূল বাণিজ্যের কথা বলতেন, সোনার উপর আমদানি বাদ দিয়ে অনুকূল বাণিজ্য মানে যাতে কি বাণিজ্যিক ভারসাম্য দেশের পক্ষে থাকে, এবং হচ্ছে এইভাবে বাণিজ্য করা যায় যাতে বাণিজ্যিক ভারসাম্য আমাদের দেশের পক্ষে থাকে। ইংল্যান্ড ওই সময় আবার কৃষি বিপ্লব শুরু হয়। আমাদের 18 শতকের মাঝামাঝি কথা বলে ওই সময় ইংল্যান্ডে আবার কি হয়, কৃষি বিপ্লব শুরু হয়। এসব তথ্য ফরাসি ভাষায় ফ্রান্সে প্রকাশ পেলে সে দেশের কিছু চিন্তাবিদ লেখক কৃষিকে কেন্দ্র করে অর্থনৈতিক অগ্রগতির চিন্তা ভাবনা শুরু করে। যখন দেখা গেল যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে এবং ইংল্যান্ডের ভাষা ইংরেজি, ফ্রান্সের ভাষা আলাদা, এখন এই যে ইংরেজি থেকে ফ্রান্সের ফরাসি ভাষায় অনুবাদ করে যখন সেই দেশের লেখকরা এগুলো পড়া শুরু করলেন যে ইংল্যান্ডে কৃষি বিপ্লব শুরু হয়েছে, কিভাবে শুরু হলো, সেসব কিভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এইসব পড়ে পড়ে তারা কি কিছু চিন্তাবিদ আবার লেখক কৃষিকে কেন্দ্র করে অর্থনৈতিক চিন্তা ভাবনা, এবং তারা চিন্তা করে যে আসলে এই যে অবস্থা, এখান থেকে আমাদের উত্তরণের একমাত্র পথ হচ্ছে ভূমি অথবা কৃষি, এবং তারা সেভাবেই কাজ করতে থাকেন। পরিমাণে কি হয়, ভূমিবাদী চিন্তাধারা উদ্ভব হয়। সমাজের রূপান্তর। ফ্রান্সের তৎকালীন সময় কিছু দার্শনিক এবং চিন্তাবিদ যৌক্তিক আইন কানুনের গুরুত্ব তাদের লেখায় তুলে ধরেন। আসলে যুগে যুগে যে চিন্তাবিদ অথবা দার্শনিকরা না আসলে কিন্তু আমরা বর্তমান যে অবস্থায় আসছি সেই অবস্থায় আসতে পারতাম না। প্রাকৃতিক বিজ্ঞানের উন্নয়ন সামাজিক অর্থনৈতিক সমস্যার ক্ষেত্রে তার প্রয়োগ হতে থাকে। আমরা যে বিজ্ঞানের কথা বলি, এই যে বিজ্ঞানের উন্নয়ন কিন্তু যুগে যুগে হয়েছে।
আমরা যদি এবছর চিন্তা করি 2020 সালে যে কোভিড মহামারী প্রায় 18,70,000 লোক এখন পর্যন্ত মারা গেছে, তারপর যদি 1 বছরের মধ্যে একটা ভ্যাকসিন, একটা না অনেকগুলো ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে, এটা কিন্তু বিজ্ঞানের অগ্রগতির ফলে। এবং প্রাকৃতিক বিজ্ঞানের উন্নয়ন ও সামাজিক অর্থনৈতিক সমস্যার ক্ষেত্রে তার প্রয়োগ হতে থাকে। কাদের কথা? যে দার্শনিক এবং চিন্তাবিদদের আইন কানুন। অর্থনৈতিক ক্ষেত্রে কৃষি হচ্ছে প্রধান ক্ষেত্র যেখানে প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন উন্নয়ন প্রথমেই প্রয়োগ হয়ে থাকে। এখন কৃষিক্ষেত্রে যদি বৈজ্ঞানিক পন্থায় চাষাবাদ করা না যায় তাহলে কিন্তু কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়বে না। তাহলে কি কৃষিক্ষেত্রে প্রথম প্রায়োগিক বিজ্ঞানের প্রয়োগ শুরু হয়। এই অবস্থায় ভূমি কৃষি কেন্দ্র করে একটি মতবাদ গড়ে ওঠে, যা পরবর্তীতে ভূমিবাদী চিন্তাধারা নামে পরিচিত লাভ করে। আমরা যদি দেখি আসলে সমাজ ব্যবস্থা বলি, পরিবেশ বলি, যা কিছুই বলি, আসলে ওই সময় ফ্রান্সে অন্য একটি মতবাদ উদ্ভবের সব প্রকার উপাদান ছিল বলেই ফ্রান্সে ভূমিবাদী ধারণা গড়ে অথবা ভূমিবাদী চিন্তাধারা গড়ে ওঠে। বাণিজ্যের উপর বিরূপ প্রতিক্রিয়া। তৎকালীন সময় ফ্রান্সে ব্যবসা বাণিজ্য শোচনীয় অবস্থায় উপনীত হয়। বিভিন্ন ধরনের কর আরোপের ফলে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের সমূহ ক্ষতি হচ্ছিল। আবার দেশের এক প্রদেশ থেকে অন্য প্রদেশের দ্রব্য চলাচল অতিরিক্ত কর আরোপ থাকায় আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যেও গতি ব্যাহত হয়। এখন একদিকে তো অর্থনৈতিক শোচনীয় অবস্থার কথা আমরা জানছি, এবং কর আরোপের ফলে ব্যবসা বাণিজ্য ক্ষতি হবে, এটাই স্বাভাবিক, কারণ কর আরোপের ফলে মানুষের মূলধন কমে গেছে। আবার দেশের এক প্রদেশ থেকে অন্য প্রদেশের দ্রব্য চলাচলের উপর অতিরিক্ত কর আরোপ থাকায় অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের ক্ষতি ব্যাহত হয়। আবার হচ্ছে এক প্রদেশ থেকে অন্য প্রদেশ, যেহেতু কোনো বিভাজন ছিল না, কিন্তু এক প্রদেশ থেকে অন্য প্রদেশে ব্যবসা বাণিজ্য করলে তার উপরেও কর আরোপ করা হয়। এতে কৃষকরা সমূহ ক্ষতিগ্রস্ত হয়, কারণ নিয়ন্ত্রিত বাজারের ফলে তাদের উৎপাদিত পণ্যের যোগান ক্রমশ কমে আসে। এই অবস্থায় দেশের বুদ্ধিজীবীরা এগিয়ে এসে এর বিরুদ্ধে লেখনী ধারণ করেন। কারণ দেখা গেল যে সমস্ত প্রকার রাজার যত প্রকার আইন কানুন কর আরোপ সবকিছুই কি সাধারণ জনগণের বিপক্ষে যাচ্ছে। এবং একটা দেশের মধ্যে প্রদেশ থেকে, এক জেলা থেকে যে অন্য জেলায় খাদ্যদ্রব্য পূরণ করা হয়, সেখানে যদি কর আরোপ করা হয় তাহলে কি আরো অতিরিক্ত করের বোঝা, তার মানে কি দ্রব্যের দাম বাড়বে এবং কৃষকরা কর দিতে দিতে আরো ক্ষতিগ্রস্ত হবে। এবং নিয়ন্ত্রিত যখন বাজার করলো তখন কি উৎপাদিত পণ্যের যোগানও ক্রমশ কমে আসে। এই অবস্থায় দেশের বুদ্ধিজীবীরা অথবা দার্শনিকরা এগিয়ে এসেন এবং এর বিরুদ্ধে লেখালেখি শুরু করেন। ফরাসি অর্থনীতির স্থবিরতা। বিভিন্ন আর্থসামাজিক রাজনৈতিক কারণে অর্থনীতিতে মূলধন গঠন, উৎপাদন ক্ষমতা ইত্যাদি স্থবির অবস্থা। এখন যে পরিস্থিতি ছিল আমরা প্রথম থেকে দেখে আসছি, তাতে কিন্তু অর্থনীতি স্থবির হতে বাধ্য। এই অবস্থা থেকে বের হয়ে আসার জন্য ফরাসি বুদ্ধিজীবীরা কৃষিকে কেন্দ্র করে অর্থনৈতিক পুনর্জীবনের লক্ষ্যে মতামত প্রকাশ করেন, যা শেষ পর্যন্ত ভূমিবাদের জন্ম হয়। এখন একটা দেশের অর্থনীতি স্থবির হয়ে গেলে আমরা হয়তোবা জানি বিভিন্ন লোক বিভিন্নভাবে রাজার আশেপাশে থেকে তার পক্ষে অবস্থান করে, কিন্তু যখন দেশের একটা খারাপ পরিস্থিতি আসে তখন কিন্তু বিভিন্ন বুদ্ধিজীবী, দার্শনিক, চিন্তাবিদরাই এগিয়ে আসেন সেই দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আমরা যদি চিন্তা করি স্বাধীনতা যুদ্ধের সময় কি পরিস্থিতি হয়েছিল, অথবা 9/11-এর সময় কি পরিস্থিতি হয়েছিল। এখন এই যে ফরাসি অর্থনৈতিক অবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য যে বুদ্ধিজীবীরা আসছেন, তাদের একমাত্র লক্ষ্যই ছিল আমরা কৃষির হাত ধরেই সামনে এগিয়ে যাব। তোমরা যদি কোভিডের মধ্যেই দেখো, এই কোভিডের মধ্যে যদি কৃষি উৎপাদন ব্যবস্থা বন্ধ থাকতো তাহলে কিন্তু বিভিন্ন দেশে দুর্ভিক্ষ হয়ে লেগে যেত এতদিন। কারণ কৃষি, বাংলাদেশের অবস্থা দেখো, কৃষি সচল আছে বলেই কিন্তু আমরা এখনো ভালো আছি। এই স্থবিরতা কাটিয়ে ওঠার জন্য বুদ্ধিজীবীরা কৃষিকে সামনে রেখে এগিয়ে যাওয়ার জন্য যে মতামত প্রচার করেন, সেটাই আসলে ভূমিবাদী বিপ্লবের কারণ। এখন যদি আমরা চিন্তা করি ভূমিবাদী মতবাদের বৈশিষ্ট্য সমূহ কি কি, আমরা ভূমিবাদী উদ্ভবের কারণ বললাম, এখন যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখি,
অষ্টাদশ শতাব্দী ফ্রান্সের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। আমরা ভূমিবাদ উদ্ভবের কারণের মধ্যে দেখেছি। ভোগ বিলাসিতা, অতিরিক্ত ব্যয়ের কারণে রাজকোষ শূন্য হয়ে গিয়েছিল। রাজার ঋণ ক্রমশ বাড়ছিল, ফলে আয়ের কোনো বিশেষ পথ না থাকায় করভার বাড়ানো হয়। এই করভার দরিদ্র কৃষক ও জনসাধারণের উপর পড়ে। দেশের ধনী ব্যক্তি ধর্মযাজকগণের করের আওতার বাইরে ছিল, আমরা দেখেছি সেটা। এই কর আদায়ের সময় অত্যাচার করা হতো এবং আদায়কারীগণ যত বেশি সম্ভব নির্দিষ্ট খাজনার উপরেও কর আদায় করত। অতিরিক্ত খাজনা তারা নিজের আত্মসাৎ করত এবং খাজনা দেওয়ার পর কৃষকদের যে অবশিষ্ট শস্য থাকতো তা নিয়ে কোনো ক্রমে তাদের ভরণ পোষণ চলত। উল্লিখিত কারণে একটি নতুন মতবাদের উদ্ভবের প্রয়োজনীয়তা দেখা দেয়। বাণিজ্যতন্ত্র তখনকার ঘটনাবলীর প্রেক্ষাপটে অচল হয়ে পড়ে। শিল্প বিস্তার অন্যান্য অবস্থা ধরুন লোকে বিদেশি বাণিজ্যের দিকে আর মনোযোগ দেয় নাই, তারা অভ্যন্তরীণ বাণিজ্যের প্রসার, সম্পদের উন্নয়নের দিকে অধিক মনোযোগ দেন। এভাবে ফরাসি লেখকদেরও স্বাভাবিক বিধান ও কৃষির উপর চোখ পড়ে। এখন যদি আমরা দেখি অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সের অবস্থা যে শোচনীয় ছিল, রাজার বিভিন্ন প্রকার বিলাসিতা, অতিরিক্ত ব্যয়, রাজকোষ শূন্য হয়ে গিয়েছিল, রাজার ঋণ বাড়ছিল, কোনো আয় না থাকায় কি করছে, কর বসাইছে, ট্যাক্স ইম্পোজেস। দেশের ধনী ব্যক্তি যারা ছিল, এখন যদি বাংলাদেশে ট্যাক্স ইম্পোজ করা হয়, যে আমরা যেটাকে রিগ্রেসিভ ট্যাক্স ইম্পোজ বলি, সেটা হচ্ছে ধনীর উপর কম, দরিদ্রের উপর বেশি। কিন্তু ওই সময় রাজা কি করছে, ধনী ব্যক্তিবর্গ, ধর্মযাজক এবং তার আত্মীয় স্বজন বাদে সব কৃষকদের উপর ট্যাক্স বসাইতেছে এবং যারা খাজনা আদায় করত তারা আবার রাজার বসানো খাজনার বেশি আদায় করত। তোমরা যদি বিভিন্ন অফিস আদালতে যাও তাহলে এই ব্যাপারটা কিন্তু দেখতে পাবে, যা টাকা আছে তার চেয়ে বেশি দিতে হবে। এবং অতিরিক্ত খাজনা দ্বারা কি করতো, নিজের আত্মসাৎ করত আর রাজার নির্ধারিত খাজনা রাজাকে দিত। এখন এই খাজনা দেওয়ার পরে কৃষকদের যে অবশিষ্ট শস্য অথবা ফসল থাকতো তা দিয়ে কোনো মতে তাদের জীবনযাপন অথবা ভরণ পোষণ চলত। এখন এই অবস্থায় যেহেতু একটা রাজনৈতিক ভ্যাকুয়াম অথবা সৃষ্টি হয়েছিল, এই ভ্যাকুয়াম পূরণের জন্যই বুদ্ধিজীবীরা তখনকার যে মতবাদ প্রচার করছিল, কৃষিকে সামনে রেখে অথবা ভূমিকে সামনে রেখে, এবং এই লেখকদের মতবাদই আসলে ভূমিবাদী মতবাদ হিসেবে ফ্রান্সে প্রতিষ্ঠা পেয়েছে। প্রাকৃতিক আইন, প্রকৃতিক অমোঘ নিয়ম মেনে যেমন অপার্থিব জগৎ পরিচালিত হচ্ছে, আমরা যদি চন্দ্র সূর্য দেখি, বায়ু বা এসব যদি দেখি, সবকিছুই কি অপার্থিব জগৎ পরিচালিত হচ্ছে প্রকৃতি নিয়মে। সকালে সূর্য ওঠে, রাতে চন্দ্র উদিত হয়, বাতাস বয়, বৃষ্টি আসে, এগুলো তো আসলে আমরা জনগণ কোনো হাত আছে এখানে নেই, অপার্থিব জগৎ। তদ্রূপ মানবিক জগৎ কতগুলো আইন শৃঙ্খলার অধীন, আমরা যে মানুষ আমরাও কতগুলো আইন শৃঙ্খলার অধীন। কাজে এসব ক্ষেত্রে কুইজেনের ভাষায় রাজার কিছুই নাই। আসলে পৃথিবীর সবকিছুই একমাত্র যারা উপরালার সৃষ্টি করেন তারা প্রকৃতির কথা বলেন, আমরা যারা উপরালার সৃষ্টিকে স্বীকার করি তারা বলি সবকিছুই মালিকই সৃষ্টিকর্তা। তিনি কেবল স্বাভাবিক আইনের প্রাধান্য বজায় রাখেন মাত্র কে, রাজা। রাজা আসলে কুইজেন বলতে রাজার আসলে কিছুই নেই, সে কতগুলো স্বাভাবিক আইন বজায় রাখেন। তাছাড়া মানুষ এই স্বাভাবিক আইন অমান্য করতে পারে না। কতগুলো আইন বিধিবিধান আছে যেগুলা রাজা বজায় রাখেন, মানুষ ইচ্ছা করলে এগুলো অমান্য করতে পারে না। কুইজনিয়ার টুর্গো এর মতে এই আইন বা শৃঙ্খলা কোনো ঐতিহাসিক কারণ বা অবস্থার উপর নির্ভরশীল নয়। দেশকাল পাত্রভেদে এর কোনো প্রকারভেদ হয় না, সব দেশ সর্বকালই এটা একরকম। এর প্রধান গুণ বিশ্বজনীনতা, অপরিবর্তনশীলতা। আসলে কিছু আইন কানুন যে আছে সব দেশেই একরকম। এখন যদি আমরা বলি চুরি করার কথা, কোন দেশে কি এটা স্বীকৃত আসে যে আসলে চুরি করা যাবে? অথবা নারী নির্যাতনের কথা যদি আমরা বলি, বিশ্বের কোন দেশে কি আছে নারী নির্যাতন বৈধ? এই জন্য বলছে ঐতিহাসিক কারণ বা অবস্থার উপর পরিবর্তনশীল নয়, নির্ভরশীল নয়, কি যে সার্বজনীন আইন আছে। দেশকাল ভেদে এর কোনো প্রকারভেদ হয় না, এরা কি সর্বকালেই একরকম। এটা হচ্ছে বিশ্বজনীনতা ও অপরিবর্তনশীলতা।
ছিল। তো প্রাকৃতিক আইনটাও এরকম, আসলে বিভিন্ন দেশে সবসময় একই রকম। কৃষির গুরুত্ব। ভূমিবাদীগণ এই স্বাভাবিক নিয়মকে চিরন্তন বিশ্বজনীন অপরিবর্তনীয় বলে যে মতবাদ প্রচার করেছেন, তার ভিত্তিতেই পরে তাদের অর্থনৈতিক মতবাদ গড়ে তোলেন। ভূমিবাদীগণও কিন্তু এই অমোঘ নিয়মের কথাই বলেছেন, চিরন্তন নিয়ম, বিশ্বজনীন অথবা আইনের কথা বলেছেন। এই মতবাদের প্রেক্ষিতে তারা আবিষ্কার করেন কৃষি যাবতীয় সম্পদের উৎস। আমরা শুরুতেই বলেছি আসলে সব সম্পদের উৎসই কি কৃষি। আমরা যদি শিল্পের দিকে তাকাই, তার কাঁচামাল কোথা থেকে আসবে? কৃষি থেকে। সেটা আমরা কাপড় শিল্প বলি অথবা অন্য শিল্প বলি, সুতা শিল্প বলি, সব শিল্পের কাঁচামাল কোথা থেকে আসবে? ঔষধ শিল্প বলি, যেটা দিয়ে আসলে বিশ্ব এখন নির্ভর করছে। সেই আমরা যদি ভ্যাকসিনেশনের কথা বলি, তার কাঁচামালও কিন্তু কৃষি জুগিয়েছে। কৃষির উপর তারা এত জোর দিয়েছেন বলে বোধহয় তাদেরকে ভূমিবাদী বলা হয়। আমরা যে দুইজন অর্থনীতিবিদ, আমাকে গজনে আর হচ্ছে টুর্গো। তবে বাণিজ্য শিল্পের মতো কৃষির একটি মাত্র শাখা। শিল্প বাণিজ্য প্রধানত কৃষির উপর নির্ভরশীল। আমরা বলেছি এটা, কারণ শিল্পের সমস্ত কাঁচামালের যোগান দেয় কে? কৃষি। কৃষিদ্রব্য ব্যবহার হয় শিল্প বাণিজ্যে এবং এর ফলে দেশের সম্পদ বৃদ্ধি পায়। যতই কৃষির উৎপাদন বৈজ্ঞানিকভাবে উৎপাদন বাড়বে, ততই কিন্তু দেশের সম্পদ বৃদ্ধি পাবে। আর শিল্প বাণিজ্যে মুনাফা হয়, তা পুনরায় কৃষিতে খরচ হয় এবং উৎপাদন বাড়ে। এই যে একটা সার্কেল, কৃষি থেকে কাঁচামাল আসবে, শিল্পে ব্যবহৃত হবে, এবং শিল্প ব্যবসা বাণিজ্যের ফলে যে উদ্বৃত্ত থাকবে, সেই উদ্বৃত্ত কোথায় খরচ হবে? কৃষিতে। খরচ হলে কি উৎপাদন বাড়বে, কর্মসংস্থান। এই যে সম্পর্কটা কৃষির সাথে শিল্পের, যদি কৃষিকে অবমূল্যায়ন করা হয়, তাহলে কিন্তু শিল্প মাথা তুলে দাঁড়াতে পারবে না। কারণ আমার কাঁচামাল যদি না থাকে, তখন কিন্তু ধরবে কি ফাইনাল প্রোডাক্টের শর্টেজ দেখা দেবে। ফলে কি হবে? শর্টেজ দেখা দিলে প্রোডাকশন, যেহেতু র মেটেরিয়ালস নাই, সুতরাং প্রোডাকশনও নাই, তাহলে কি হবে? অর্থনীতি আবার পিছন দিকে দাবিতে হবে, ইনকাম কমবে, শ্রমিক ছাঁটাই হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে যে বৈশিষ্ট্যের মধ্যে যে এটা কিন্তু কৃষির গুরুত্ব আদিকালেও ছিল, মধ্যযুগেও ছিল, এখনো কিন্তু আছে। ধন বন্টন ও ধন সঞ্চালন। প্রকৃতি অমূলক ব্যাখ্যার পর ভূমিবাদীগণ যখন ধন বন্টন, ধন সঞ্চালনের বিষয়ে তাদের মতামত প্রকাশ করেন, যে অমুক নিয়ম কিভাবে সম্পদ বন্টন হবে এবং সঞ্চালন হবে। তারা নিট উৎপাদন সম্পর্কে যে ব্যাখ্যা দান করে, তার মৌলিকত্ব অনিস্বীকার্য। আমরা যে নিট উৎপাদন বলি, অথবা আমরা নিট জিএনপি বলি, নিট জিডিপি বলি, অথবা আমরা যদি কোনো ব্যবসা করি, তাহলে নিট প্রফিটের কথা বলি, লভ্যাংশের কথা বলি। এটা কিন্তু তারা করছিল কারা? এটা ভূমিবাদীরা। তাদের মধ্যে কৃষি একমাত্র উৎপাদনশীল, আর কোন সেক্টর উৎপাদনশীল নয়। অবশ্য তারা খনি, মৎস্য সম্পদকে উৎপাদনশীল বলে উল্লেখ করেন। তাদের মধ্যে শিল্প বাণিজ্য উভয় অনুৎপাদনশীল। কৃষি হতে যে কাঁচামাল পাওয়া যায় তা শিল্পদ্রব্যে পরিণত হয়। আমরা যদি তুলার কথা বলি, তুলা থেকে সুতো হয়, সুতা থেকে কাপড় হয়। এখন তুলাই যদি না থাকে, তাহলে সুতো হবে না, কাপড় হবে না। এই জন্য কি তুলাকে বলা হচ্ছে উৎপাদনশীল। এবং কৃষি হতে তুলা আসে, কাঁচামাল আসে এবং শিল্পদ্রব্যে পরিণত। কারণ শিল্পকর্মী বা কারিগর কৃষির দ্রব্যের উপর কিছুটা কাজ করে, এর যে মূল্য বাড়ায়, এতে কেবল তার ভরণ পোষণই চলে, এর বেশি সে পায় না। এবং শিল্পীরা যে কাজ করে অথবা কারিগররা যে কাজ করে, তারপরে কিছুটা মূল্য বৃদ্ধি পায়। এই মূল্য বৃদ্ধির ফলে তারা কিছুটা কি পায়? মজুরি পায়। তা দিয়ে তাদের ভরণ পোষণ চলে। ভূমিবাদীগণ কৃষি শিল্প বিষয়ে উৎপাদনের যে বিশেষ প্রভেদ করেছিলেন, তা মূলত ছিল ধর্মভিত্তিক। জমির ফসল সৃষ্টি করেন সৃষ্টিকর্তা, আর শিল্পের উৎপাদন করেন মানুষ। এখানে কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি, আমি একটি ঘাসের মতো চারা গাছ রোপণ করে আসলাম, সেটা থেকে ধান হলো, সেটা থেকে আমরা চাল পাই। তাহলে সেটা সৃষ্টি করছেন কে? ভূমিবাদীরাই বলেছেন জমির ফসল সৃষ্টি করেন সৃষ্টিকর্তা, আর শিল্পে উৎপাদন করে মানুষ।
সে নতুন কিছু সৃষ্টি করতে পারে না। সব নতুন সৃষ্টি কিছু করতে পারলে কে পারে? সৃষ্টিকর্তা। ভূমিবাদীগণ মনে করেন প্রকৃত ধনের উৎস বাণিজ্য নয়। প্রকৃত ধন বলতে সোনার রূপাও বোঝায় না। প্রকৃত ধনের উৎস কৃষি, আহরণ শিল্প। প্রকৃত ধন বলতে বোঝায় প্রকৃতি বা সৃষ্টিকর্তার দান। এখন আমরা যদি বলি যে আগের যুগের মানুষ ধর্ম মানত না, এখান থেকে আসলে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে তারা কিন্তু একেশ্বরবাদী, সৃষ্টিকর্তার উপরেই সবকিছু নির্ভরশীল বলে বুদ্ধিজীবীরা, দার্শনিকরা কিন্তু বেশিরভাগই এরকমই ছিলেন যে তাদের সৃষ্টিকর্তা একজন আছেন। কারণ তারা বলছেন যে সৃষ্টিকর্তাই যা দান করবেন সেটাই হচ্ছে প্রকৃত সম্পদ, প্রকৃত ধন। এদের মধ্যে থেকে শুধু ব্যয়বাদ দিলে নেট উৎপাদন পাওয়া যায়। এই নেট উৎপাদন ধন হিসাবে সমাজে সঞ্চারিত হবে, শ্রেণীসমূহের মধ্যে বন্টন হয়। অপরপক্ষে শিল্প বাণিজ্যে নেট উৎপাদন হয় না। ভূমিবাদীদের মতে সমাজে উৎপাদক শ্রেণী বলতে বোঝায় মালিক ও কৃষক শ্রেণী। এখন আমরা সেই অ্যাডাম স্মিথের ওখানেও দেখেছি উৎপাদক শ্রেণী কারা? মালিক, কৃষক। তারা যে উৎপাদন করে তাতে তাদের খরচ বাদে উদ্বৃত্ত থাকে। এই উদ্বৃত্ত সমাজের বিভিন্ন শ্রেণীর পেয়ে থাকে এবং কৃষিক্ষেত্রে যে উদ্বৃত্ত থাকে সেই উদ্বৃত্ত আসলে বিভিন্ন শ্রেণীর মধ্যে বন্টন করা হয়। তাহলে আমরা দেখলাম যে আসলে ভূমিবাদের যে বৈশিষ্ট্য, সেখানেও কিন্তু কৃষিকে মূল চালিকা শক্তি ধরেই সেই দার্শনিক বলি, বুদ্ধিজীবী বলি অথবা অর্থনীতি বলি, তারা সামনে এগিয়েছেন। এই জন্য এদেরকে ভূমিবাদী বলা হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমার এই ক্লাসটি করার জন্য। এই ক্লাসটি থেকে যদি তোমরা উপকৃত হও তাহলেই আমার এই পরিশ্রম সফল সার্থক হবে। এখন আমি আশা করি তোমরা বাড়িতে বসে সবাই পড়াশোনার সাথে আছো, এবং কেউ যদি পড়াশোনার সাথে না থাকো সে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা একটি বছর এই অনলাইনে ক্লাস নিচ্ছি, এক্ষেত্রে যদি তোমাদের কোনো উপকৃত না হয় তাহলে আমাদের পরিশ্রম পণ্ডশ্রম বলেই আসলে আখ্যায়িত হবে। তোমাদের যে প্রশ্নটা পড়ালাম সেটা তো অবশ্যই পড়বে, আর বাড়িতে আরেকটা কোশ্চেন দেখবে অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে ভূমিবাদীর অবদান। যেহেতু এক সপ্তাহ আর একটি ক্লাস, তাহলে তোমরা দুটো প্রশ্ন অবশ্যই বাড়িতে পড়তে পারো। একটা যেহেতু পড়িয়ে দিলাম, আর একটা ভূমিবাদীর কোথায় কোথায় অবদান রাখছে সেটা। আসলে আমি আশা করি তোমরা সবাই ক্লাস করো, কারণ তোমরা এ থেকে উপকৃত হচ্ছ। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানেই থাকো সুস্থ থাকার চেষ্টা করো, এবং সুস্থ রাখার মালিক আল্লাহ। এবং আমাদের যেটা হবে সেটা হবে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরতে হবে, আর যাদের সামর্থ্য আছে তারা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব, আর যাদের সামর্থ্য নেই তারা সাবান কিনে বাড়িতে গেলে বারবার হাত ধোব। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।